ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ক্লাসে আমরা পড়ব বিভিন্ন ধরনের অঙ্গজ জনন বিস্তার সম্বন্ধে এবং আমাদের কাটিং কি, তারপর জোড় কলম কি, শাখা কলম কি এবং অনুবিস্তার, এগুলো সম্বন্ধে কিন্তু আমরা এই ভিডিওতে পড়ব। প্রধানত এই সমস্ত প্রক্রিয়া কোথায় দেখা যায়? উদ্ভিদ দেহে। কি একটু জানি নি অঙ্গজ জনন বিস্তারটা কি জিনিস? যে জনন প্রক্রিয়ায় জীবদেহের কোনো অঙ্গ থেকে, জনিত জীবদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে আমরা বলি অঙ্গজ বংশবিস্তার। মানে একটা অঙ্গ থেকে, আমরা আলুর ক্ষেত্রে কি করি? আলুর ক্ষেত্রে ধরে নাও আলুটাকে কি কেটে নিই, বিভিন্ন অংশ কেটে নিয়ে কি মাটিতে দেই, এই অংশটা থেকে কি হয়? আমাদের নতুন একটা চারা গাছ তৈরি হয়, তাই না? তাহলে কি একটা অঙ্গ, মানে নিজের দেহের অংশ থেকেই একটা জীব সৃষ্টি হলো, তাই না? এটাকেই বলি অঙ্গজ বংশবিস্তার। এটা বিভিন্ন ধরনের হয়, প্রাকৃতিক আর কৃত্রিম। কি কি প্রাকৃতিক? এই দেখো, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন কোথায়? রাঙা আলু, লাল আলু, এখানে একটা ছবি দেওয়া আছে। এদের কি একটা মূল থেকেই আমাদের একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। আমরা যদি মূলটাকে লাগিয়ে দিই, এই মূলটাকে যদি আমি পরের বছর কেটে মাটির মধ্যে রেখে দিই, এই মূল থেকে কি নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হবে। এটা কি মূল থেকে সৃষ্ট প্রাকৃতিক অঙ্গজ জনন। পরীক্ষা আসতে পারে বিভিন্ন ধরনের প্রাকৃতিক অঙ্গজ জননগুলি সম্বন্ধে লেখো 3 নম্বরের জন্য। তখন তো তোমাকে এটা লিখতে হবে এবং এটুকু লিখলেই হয়ে যাবে, সোজা জিনিস, ঠিক আছে? এই দেখো জননকারী মূল, এই মূলটাকে যদি তুমি এখান থেকে যদি কেটে দাও, মাটিতে লাগিয়ে দাও, এখান থেকে কি সৃষ্টি হবে? মূল সৃষ্টি হবে এবং এখান থেকে একটা নতুন চারা গাছ সৃষ্টি হবে। এটাই সোজা, এগুলো তাই বেশিক্ষণ নিব না। তারপর হচ্ছে কাণ্ড। কাণ্ড কি? আলু, আদা, তোমরা আলু চেনো? আদা চেনো? আদা কোথা থেকে? মাটিতে থাকে না? কিন্তু এটা কি, মূল না কাণ্ড? ওটা কিন্তু কাণ্ড। আলু কি? একটা উদ্ভিদ আলু যে গাছটা আছে সেটা তার খাবারগুলো কি করে? ওই আলুর মধ্যে সঞ্চয় করে রাখে। তারপরে আলুটা কি হয়? এটা কি, আলুটা কি থাকে? এখানে খাবার থাকে, কিন্তু এটা কি? এটা হচ্ছে কাণ্ড। এটা কিন্তু মূল না, মাটির নিচে থাকে জন্য এটা কিন্তু, এটা কি মূল, এটা কিন্তু কাণ্ড, ঠিক আছে? কি বলছে? আলু, আদা, ওল প্রভৃতি ভূমিস্থ কাণ্ড থেকে মুকুল সৃষ্টি হয়। আলুর কোথা থেকে? আলুর থেকে পরবর্তীতে এরকম করে মুকুল সৃষ্টি হয় না, ছোট ছোট, যেগুলো কি আমরা মাটিতে লাগিয়ে দিই। তো কি কাণ্ড থেকে তো নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, তাই না? এই যে তার উদাহরণ। মুকুল থেকে কি অপত্য জীব সৃষ্টি হয়। আবার কিছু কিছু কি দেখতে পাবো, শুষ্নি, থানকুনি, এদের ক্ষেত্রে কি দেখা যায়? আমরা কাণ্ডের ধাবক দেখতে পাই। কি জিনিস বলছি? এবং কচুরিপানা, টোপাপানা ইত্যাদি উদ্ভিদ থেকে, খর্বধাবক থেকে অস্থানিক মূল সৃষ্টি হয়। এই অস্থানিক মূলগুলো যদি আমরা, মানে ধাবকটা যদি ভাগ হয়ে যায়, তারপরে কি হয়? এখান থেকে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে, এখান থেকে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এবার আসি ধাবক আর খর্বধাবক। ধাবক আর খর্বধাবক হলো এক ধরনের অর্ধ বায়বীয় কাণ্ড। মানে এরা মাটির উপরেই থাকে এবং মাটির সঙ্গে সমান্তরালভাবে এরা চলে। কি হয়? এরা একটা গাছকে আর একটা গাছের সঙ্গে কানেক্ট করে। কচুরিপানার মধ্যে দেখতে পাবে, এরকম দেখবে, এই একটা কচুরিপানা গাছ, এই একটা কচুরিপানা গাছ, হ্যাঁ? এদের মধ্যে যে ধাবকটা হয়, এটা কিন্তু ধাবক হচ্ছে কোনটা? এই যে এটা, ঠিক আছে? এটা কি হয়? ছোট হয় কচুরিপানার মধ্যে, যার জন্য এটাকে বলে হয় কি খর্ব ধাবক। খর্ব মানে হচ্ছে ছোট। আর যদি তোমরা শুষ্নি আর থানকুনি দেখতে পাও, তার মধ্যে দেখতে পাবে যে ধাবকটা অনেক বড়, তার জন্য এটাকে বলা হয় নর্মাল ধাবক, ঠিক আছে? কেমন দেখতে হয় আমাদের শুষ্নি? ধান, যদি তোমাদের ধানের জমি থাকে, এরকম দেখবে গাছ দেখতে পাবে কত ধানের জমিতে, হ্যাঁ, 4টা পাতা বিশিষ্ট। এবার এই একটা গাছ এরকম করে কাণ্ড, এরকম করে একটা ধাবক থাকবে। এই ধাবকটা থেকে এখানে আবার দেখবে একটা 4 পাতা বিশিষ্ট এরকম করে আর একটা গাছ দেখতে পাবে, এরকম করে যায় লম্বা লম্বা করে। এগুলো হচ্ছে ধাবক। এবং এটা যদি কেটে দাও তুমি, এখানে দেখবে এখান থেকেই একটা মূল সৃষ্টি হচ্ছে, কি একটা নতুন উদ্ভিদ হয়ে গেল, তাই না? ভালো করে মনে রাখবা, ধাবক কোথা দেখা যায়? খর্বধাবক
কোথায় দেখা যায়, এটুকু বললেই হবে। এইবার লাস্টেরটা কি আমাদের পাথরকুচির ক্ষেত্রে। পাথরকুচির ক্ষেত্রে কি হয়, পাতা থেকেই নতুন একটা জীব সৃষ্টি হয়, তাই না? পাথরকুচির একটা পাতা নিবা, ম্যাচিউর একটা পাতা নিবা, পাতাটা মাটির মধ্যে চাপিয়ে রেখে দিবা, কিছুদিন পর দেখবে পাতাটার থেকে ছোট ছোট করে উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। তাহলে এটা কি, পাতার সাহায্যে অঙ্গজ জনন। পাতা কি একটা উদ্ভিদের অঙ্গ, সেখান থেকে কি নতুন উদ্ভিদ সৃষ্টি হচ্ছে না? তাহলে কি, পাতার সাহায্যে অঙ্গজ জনন। এটা কি প্রাকৃতিক, মানে এটা নর্মালি হয়, ঠিক আছে। এবার আমরা পড়বো কি, কৃত্রিম অঙ্গজ জনন, মানে মানুষ নিজের ইচ্ছা মতো অঙ্গজনন ঘটাচ্ছে। যেমন কোথায় দেখতে পাই কৃত্রিম অঙ্গজনন, কোথায়, কাটিং। আমরা কি করি, গোলাপ ফুলের ডাল কেটে মাটিতে রেখে দিই, তাই না? সেখান থেকে কিছুদিন পর কি হয়, মূল মূল সৃষ্টি হয়, তারপর গিয়ে মাটিতে লাগিয়ে দিই, তাই না? এটা কি, শাখা কলম, মানে কাটিং, যেখানে শাখা একটাকে কেটে মাটির মধ্যে পুঁতে রাখছি, সেখান থেকে কি মূল সৃষ্টি হচ্ছে, তারপর ওই কাণ্ডটা কি করছি আমরা অন্য একটা ভালো জায়গায় টবের মধ্যে লাগিয়ে দিচ্ছি, তারপরে কি নতুন একটা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। এটা কি, কাটিং। দেখো সহজ পদ্ধতি। কাণ্ডের শাখা কেটে নরম ভিজে মাটিতে পুঁতে দিলে কয়েকদিন পরে কাটা অংশ থেকে মূল সৃষ্টি হয়, এবং মূল সৃষ্টি হলে তার পরবর্তীতে কি হয়, শাখা প্রশাখা সৃষ্টি হবে। এরকম করে কোন কোন গাছ করা যায়, গোলাপ, লেবু, জাম, আম, তুলো গাছ ইত্যাদি। এটা কাটিং নর্মাল। এবার নেক্সট কি, কাটিং আমরা পড়লাম কৃত্রিম অঙ্গজনের মধ্যে। এরপর পড়বো আমরা জোড় কলম। এখানে আমরা দুটো অংশকে জোড়া লাগাই। দেখো এটা, এবার এটা একটা মনে করো গাছ, এটা অন্য একটা গাছ, একই প্রজাতির, মনে করো এটাও লেবু গাছ, এটা লেবু গাছ, কিন্তু এটা অন্য একটা গাছের, এটা মনে করো এখানে একটা গাছটা ছিল এইটা। এখানে কি করি আমরা, একটা গাছকে আরেকটা গাছের সঙ্গে জোড়া লাগাই। যে অংশটার সঙ্গে জোড়া লাগাই তাকে বলা হয় স্টক, আর যার সঙ্গে লাগাই তাকে বলি সিয়ন। মানে যে অংশটা লাগাই তাকে বলা হয় সিয়ন। সিয়ন স্টক কাকে বলে ভালো করে পড়বে। কি হয়, একই প্রজাতিভুক্ত দুটি ভিন্ন উদ্ভিদের শাখা কি করি আমরা, জোড়া লাগাই। এবার দেখো কি হয়, কিভাবে লাগাই। প্রথমে আমরা এখানে দেখো একটা খাস কেটে নিয়েছে, কেন নিয়েছে বলো তো, যাতে উদ্ভিদটা যদি এরকম করে প্লেন করে রাখতাম আর একটা এখানে লাগাতাম, কি হতো, পড়ে যেতে পারতো, তাই না? পড়ে যেতে না যায় আমরা কি করি, একটা খাস নেই, তারপর কি করি, এরকম করে লাগানোর পর আমরা এটাকে স্যালোটিপ দিয়ে বা দড়ি দিয়ে বেঁধে দিই, যাতে জিনিসটা জোড়া লেগে থাকে অনেক দিন, ঠিক আছে। এই দেখো বেঁধে দিয়েছি না এখানে। এবং এই জোড় কলম বিভিন্নভাবে করা যায়। এবার এটার জন্য বিভিন্ন মানে এক্সপার্ট হতে হয়। এবার আমি গিয়ে যদি লাগিয়ে দিই, দুদিন পরে দেখবে এটা মরে যাচ্ছে, এটা তো থাকবে, এটা মরে যাচ্ছে, তাই না? কিভাবে লাগাবো, উভয় গাছের ডাল জোড়া লাগানোর জন্য ক্যাম্বিয়াম পর্যন্ত প্রথমে ডালটিকে চেঁচে নিয়ে ডাল দুটিকে পরস্পর দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হয়। কয়েকদিন পরে এভাবে রাখার পর ডাল দুটি জুড়ে যায়, এবং আমরা যদি সেখানে লঘু অক্সিজেন দিই তাহলে বিষয়টা তাড়াতাড়ি হবে। অক্সিজেন কি করে, কোষ সংখ্যা বৃদ্ধি করে, মূলের সংখ্যা বৃদ্ধি করে, এগুলো কাজ করে, শাখার অগ্রমুকুলের বৃদ্ধি করে, তাই না? এবার অক্সিজেন দিলে কি, এই কাটা অংশটা যদি অক্সিজেন দিই তাহলে কি জোড়াটা তাড়াতাড়ি লাগবে, এই জন্য দিই। এবার কিভাবে জোড়া লাগাবো, জোড়াটা এমনভাবে লাগাতে হবে, ক্যাম্বিয়াম কথাটা দেখতে পাচ্ছ, ক্যাম্বিয়াম কথাটা মানে হচ্ছে ভাজক কলা, ঠিক আছে। এটা 11-এ গিয়ে ভালো করে পড়বে। মানে আমরা জোড়া লাগাবো যাতে এই উদ্ভিদের ভাজক কলা আর এই উদ্ভিদের ভাজক কলা পরস্পর মিলে যায়। তাহলে কি হবে, তবেই তো খাদ্যটা এই উদ্ভিদ থেকে এই উদ্ভিদে যাবে, তাই না? খাদ্য না গেলে কি এই ডালটা বেঁচে থাকবে, যেটা লাগালাম সিয়নটা থাকবে না। তাই আমাদের জোড়াটা এমনভাবে লাগাতে হবে যাতে ক্যাম্বিয়ামটা পর্যন্ত লেগে যায়, দুইটারে, এটার ক্যাম্বিয়াম আর এটা ক্যাম্বিয়াম পরস্পরের সঙ্গে লেগে যায়। এটাই কি তোমাদের জোড় কলম বা গ্রাফটিং। এখানে তুমি এরকম করে লাগাতে পারো, এখানে দেখো লাগাচ্ছে, এখানে দেখো এই একটা উদ্ভিদ, তাই না? এটা হচ্ছে তোমার স্টক আর এটা হচ্ছে সিয়ন। দেখো এই দুটাকে একসঙ্গে লাগিয়েছে। পরবর্তীতে কি করবে, এটা এখানে কেটে দিবে, তাহলে কি এই উদ্ভিদের বৈশিষ্ট্যটা কি, এই উদ্ভিদের পেয়ে গেল। এবার বাজারে তোমরা দেখতে পাবে যে কতগুলো গাছ হয়, যার একটা গাছের মধ্যে বিভিন্ন ধরনের গোলাপ ফুল। দেখো, ধরো একটাতে লাল, একটাতে হলুদ, একটাতে সবুজ। এখানে কিভাবে করা, এটাতে মনে করো একটা গাছ নিলাম আমি, এটা হচ্ছে আমার স্টকটা, ঠিক আছে। এবার এর একটা কাণ্ড বের হচ্ছে এই পাশ থেকে,
এখানে আমাদের ফুলটা কি আছে, মনে করো ফুলটা হচ্ছে হলুদ কালারের, ঠিক আছে। এবার আমি আর একটা গাছের সিয়ন নিলাম, সেটা মনে করো সিয়নটা কেমন, সিয়নটা মনে করো আরেকটা এটা একটা গাছ ছিল, ওটাকে কেটে এবার এই গাছটা দেখা গেল ফুলটা হয় লাল। এবার এটা যদি এখানে দিয়ে দিই তাহলে কি এই লাল বৈশিষ্ট্যটা এখানে চলে আসলো। এরকম করে আমি একটা গাছের মধ্যে অনেকগুলো মানে স্টকের সঙ্গে অনেকগুলো সিয়ন জোড়া লাগাতে পারি। তাহলে কি হবে, অনেকগুলো ফুল হবে, দাম বাণিজ্যিক মূল্য কি হবে, বেশি হবে। এটাই হচ্ছে তোমাদের জোড় কলম, ভালো করে পড়বে। এরপর পড়বো আমরা কি, এই যে জোড় কলম বা গ্রাফটিং। জোড় কলমকে ইংরেজিতে কি বলা হয়, গ্রাফটিং। গ্রাফটিং দু ধরনের হয়, সিয়ন গ্রাফটিং যেটা আমরা অলরেডি পড়ে ফেললাম, আর এটা কি বার্ড গ্রাফটিং। বার্ড মানে হচ্ছে মুকুল, ওখানে কি ডিরেক্টলি কাণ্ডটাই জোড়া লাগাচ্ছিলাম, তাই না। এখানে আমরা কি লাগাবো, কেবলমাত্র মুকুলটা জোড়া লাগাবো। মুকুলের ক্ষেত্রে কি করা হয়, প্রথমে যে স্টক গাছটা আছে তার মধ্যে একটা ছালটা খুলে নিতে হয়, খুলে নিয়ে একটা টি আকারের গর্ত তৈরি করব, টি আকারে, হ্যাঁ। তারপর কি করব, অন্য একটা উদ্ভিদ তার মধ্যে কি একটা মুকুল নিব। মুকুল মানে মনে করো এটা একটা গোলাপ গাছ, গাছ এখান থেকে ডালপালা শুরু হওয়ার, ফুল হওয়ার আগে এখানে একটা এরকম একটা অংশের সৃষ্টি হয়। তারপর এখান থেকে বিভিন্ন ডালগুলো দেখবে, এখান থেকে বিভিন্ন ডালগুলো এরকম করে বের হয় এই জায়গা থেকেই, তাই না। এবার তারপর কি এখানে ফুল ধরে আমাদের, তাই তো, এই জায়গাগুলোয় ফুল ধরে। এবার আমি যদি এই মুকুলটাকে এখান থেকে কেটে নিয়ে এখানে লাগিয়ে দিই তাহলে কি এখান থেকে ফুল হবে পরবর্তীতে। এবার এরকম যদি আমি এখান থেকে করি, এখান থেকে ফুল হবে। এটাকেই বলা হয় বার্ড গ্রাফটিং বা মুকুলের গ্রাফটিং। কি করব, একটা উদ্ভিদকে চেঁচে নিয়ে টি শেপের আকৃতি নিয়ে চেঁচে নিব, তারপর ওখানে একটা মুকুল দিয়ে বেঁধে দিব দড়ি দিয়ে বা স্যালোটিপ দিয়ে বেঁধে দিব। তাহলে কি জোড়া লেগে যাবে, কিছুদিন পর ওখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। গেল, এটা হচ্ছে তোমার বার্ড গ্রাফটিং। এরপর একটা ডিটেলসে পড়বো আমরা হচ্ছে কি অনুবিস্তার। অনুবিস্তার বা ইংরেজিতে বলি আমরা মাইক্রো প্রোপাগেশন। খুব ভালো করে পড়বে এটা। অনুবিস্তারের ধাপ মানে পদ্ধতি, অনুবিস্তার কি এবং তার সঙ্গে অনুবিস্তারের প্রয়োজনীয়তা। এখানে মাইক্রো কথাটার অর্থ কি, ক্ষুদ্র, ছোট। কি করা হয় এখানে, ছোট ছোট কলা, কি কি কলা হতে পারে, উদ্ভিদের মুকুল হতে পারে, যে কোনো একটা অংশ হতে পারে উদ্ভিদ দেহের, সেটাকে কি করব আমরা একটা বিশেষ কালচার মাধ্যমে মানে পুষ্টি দমনে। নর্মাল ক্ষেত্রে আমরা কি করি, কোনো কিছু চাষ কি করি আমরা মাটির মধ্যে করি, তাই না, কোনো একটা বীজ হোক বা মুকুল হোক। এখানে কি করব আমরা বিশেষ একটা পুষ্টি মাধ্যম, পুষ্টি মাধ্যমটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে একটা পুষ্টি মাধ্যম, কৃত্রিম পুষ্টি মাধ্যম। এক পুষ্টি মাধ্যম হিসেবে আমরা আগার ব্যবহার করতে পারি। আগার হচ্ছে এক ধরনের পাউডার, যেটাকে আমরা জলের মধ্যে গুলিয়ে একটু গরম করে নিই যাতে ভালো করে গুলে যায়, তারপর এরকম করে কাচের পাত্রের মধ্যে রেখে জমা রাখি। এবং এই পুষ্টি দ্রবণের মধ্যে সব কিছু আছে যা মাটির মধ্যে পাওয়া যায়। তাহলে কি উদ্ভিদটা এখান থেকে খাবারটা নিতে পারবে। এই পদ্ধতিতে কি করা হয়, মাইক্রো প্রপাগেশন পদ্ধতিতে পুষ্টির মাধ্যমে এরকম করে নেওয়া হয় এবং তার মধ্যে উদ্ভিদের কিছু অংশ, মনে করো সেটা একটা মুকুল হতে পারে, মুকুলটা আমি দিলাম। এবার কিছুদিন এটা মনে করো একটা টেস্ট টিউব, এগুলোকে বলে টেস্ট টিউব, কাচের নল। এখানের মধ্যে কি আছে, আমাদের পুষ্টি দ্রবণটা আছে, আমি তার মধ্যে কি দিয়ে দিলাম, একটা ছোট একটা মুকুল দিয়ে দিলাম। কিছুদিন পর দেখা যাবে মুকুলটা তার কোষ বিভাজনের ফলে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এই সংখ্যা বৃদ্ধি পাওয়া অংশটাকে বলবো আমরা ক্যালাস। অবিভেদিত কোষপুঞ্জ বলা হয়, মানে অনেকগুলো কোষ একসঙ্গে আছে। তারপর এটা কি পুষ্টি মাধ্যম আগারযুক্ত, বললাম আগার। তারপরে দেখা যাবে আমাদের এই ক্যালাসটা আর একটু বড় হয়েছে, তখন তাকে বলবো আমরা এমব্রয়েড বা ভ্রূণ নানু, ঠিক আছে, এমব্রয়েড। তারপর কিছুদিন পর এই এমব্রয়েড থেকে আমাদের ছোট ছোট কতগুলো বাচ্চা উদ্ভিদের তৈরি হবে, এগুলোকে আমরা কি বলি, প্ল্যান্টলেট, বাচ্চা উদ্ভিদ। তারপর এখানে আসলো, এগুলোকে তারপর আমরা কি করব, আর একটু বড় করব, এরকম করে বড় হবে। বড় হওয়ার পর কি তাদেরকে টবে রাখবো, টব থেকে তারপর মাটিতে আমরা রাখবো, ফলে একটা পূর্ণাঙ্গ একটা উদ্ভিদ সৃষ্টি হবে। এটাই হচ্ছে মাইক্রো প্রপাগেশন। দেখো এখানে কি হচ্ছে, প্রথমে আমরা কলা গাছ থেকে একটা মুকুল কালেক্ট করব। কলা গাছের মুকুল কি এখানে থাকবে, এখান থেকে মুকুল কালেক্ট করলাম, তারপর সেটাকে একটা পুষ্টি দ্রবণের মধ্যে রাখবো, হলো। সেখান থেকে আমরা একটা ছোট টুকরো নিয়ে নিলাম মুকুলের, সেটাকে কি করব, এই পুষ্টির মাধ্যমে স্থানান্তর করব। তারপর কি আস্তে আস্তে বড় হবে,
ছোট চারা গাছ হবে বা প্ল্যান্টলেট হবে। তারপর কি হবে, ওটাকে আর কয়েকদিন বড় করব, তারপর টবে রাখবো, তারপর মাটিতে রাখবো। কোন কোন গাছের ক্ষেত্রে এটা করা হয়? যেগুলো আমাদের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ, যেমন লাল চন্দন, এগুলো কি অনেক গুরুত্বপূর্ণ গাছ, কি খুব দামি এগুলো গাছের, মানে নর্মালি যদি মাটিতে আমরা এগুলো চাষবাস করি তাহলে কি হয়, চারা গাছ মারা যাওয়ার চান্স থাকে। কিন্তু এইখানে কি চারা গাছ মারা যাবে না, এবং রোগ অত সহজে চারা গাছগুলোতে কি রোগ ছত্রাক ধরতে পারে। এখানে কি এগুলো কোথায় করা হয়, পরীক্ষাগারে, এই না যে মাটিতে করা হচ্ছে, পরীক্ষাগারে ল্যাবের মধ্যে করা হয়। এবং দেখো এখানে এটা কি বলতো, এগুলো এগুলো হচ্ছে তুলো। তুলো কেন দেওয়া হয়, তুলোর মধ্যে দিয়ে বায়ু যেতে পারে, কিন্তু জীবাণুগুলো বাইরের থেকে যদি কোনো জীবাণু থাকে বড়, সেগুলো যেতে প্রবেশ করবে না। তাহলে কি এই বাচ্চা উদ্ভিদগুলো কি রোগ মুক্ত হবে। এটাই হচ্ছে তোমাদের মাইক্রো প্রোপাগেশন। দেখো এখানে উদ্ভিদের ছোট টুকরোগুলিকে বিশেষ কর্ষণ মাধ্যমে বৃদ্ধি ঘটানো হয়, এবং কর্ষণ মাধ্যমটি পরিপোষক, মানে এর মধ্যে যা কিছু দরকার প্রোটিন, ফ্যাট, অ্যামিনো অ্যাসিড সব থাকবে। এবং এখানে আমরা কি দিই, মাঝে মাঝে বিভিন্ন ধরনের হরমোন, যেমন সাইটোকাইনিন, অক্সিন, এগুলো দিলে কি হবে, উদ্ভিদের বৃদ্ধিটা তাড়াতাড়ি হবে। এই পদ্ধতিকে বলা হয় কলাকার্ষণ বা টিস্যু কালচার। এখানে কি করা হয়, উদ্ভিদের বংশবিস্তার করা হয়। প্রথমে কি করতে হবে, আমাদের উপযুক্ত কলা নির্বাচন করতে হবে, যেমন যে কোনো কোষ, মুকুল, যে কোনো অঙ্গ। তারপর কি করতে হবে, ওকে কালচার মাধ্যমে রেখে দিতে হবে। নির্বাচন করলাম, তারপর এখানে রেখে দিব আমরা। তারপর কি করব, ক্যালাস গঠন হবে, তাই না? ক্যালাস থেকে তারপর কি হবে, এমব্রায়োয়েড, এমব্রায়োয়েড থেকে কি হবে, প্ল্যান্টলেট, মানে বাচ্চা উদ্ভিদ। তারপর বাচ্চা উদ্ভিদগুলোকে পৃথক পৃথক টবে স্থানান্তর, মানে টবে রেখে দিব, সেখান থেকে কি অসংখ্য চারা গাছ আমাদের সৃষ্টি হবে। পদ্ধতিটি খুব ভালো করে বই, পরপর ধাপে ধাপে আমাদের পড়তে হবে। এবং তার সঙ্গে সঙ্গে এই ছবিটা, ঠিক আছে, তোমাদের বই দেখবে এরকম একটা ছবি পেয়ে যাবে, ঠিক আছে। এটা করে কি লাভ হবে আমাদের, এই যে প্রয়োগ, অনেক অর্থনৈতিক গুরুত্বপূর্ণ প্রজাতি উদ্ভিদের আমরা চাষ করতে পারি, এবং উদ্ভিদগুলো কি হবে, রোগ জীবাণু মুক্ত। এবং মাতৃ উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা সংরক্ষণ করতে পারি, মানে মা উদ্ভিদটা যেমন হবে, বাচ্চাগুলো সেম জাতীয় হয়। উদ্ভিদের ফসল উৎপাদন সংখ্যা আমরা বৃদ্ধি করতে পারি, মানে এই যে আমাদের যে ধানের বীজগুলা কিনতে পাওয়া যায় না, নর্মাল ধান কয় টাকা কেজি হয়, 10 টাকা 12 টাকা, ধানের বীজ কিনতে যায় তো 500 টাকা 400 টাকা কেজি হয়। কেন, কারণ ওই বীজগুলো এভাবে সৃষ্টি করে। মূল্যবান কাঠ যেমন শাল, চন্দন, সেগুন, এগুলো উদ্ভিদ সৃষ্টি করা যায় এভাবে চারাগুলা। আর কি, ভেষজ উদ্ভিদ, মানে যেগুলো উদ্ভিদ থেকে ওষুধ তৈরি হয়, মানে মনে করো কুইনাইন, শিংকোনা গাছের ছাল থেকে আমরা কুইনাইন পাই। এবার শিংকোনা গাছটাকে যদি এভাবে চাষ করি তাহলে কি আমরা ওষুধ পাবো অনেকগুলো, এটা। আর অণুবিস্তারের সাহায্যে সৃষ্ট উদ্ভিদগুলো কি হবে, সতেজ, মানে ভালো হবে এবং গুণ সম্পন্ন হবে। এই হচ্ছে তোমাদের মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তার। এবার তোমাদের এটা পড়তে হবে ভালো করে। তো আজকে ভিডিওটা এখানেই থাকবে, পরের দিন আমরা ফার্নের জনুক্রম পড়বো, জনুক্রম পড়ে তারপর আমরা সপুষ্পক উদ্ভিদের জন্মজনন পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই থাকবে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।